রেকর্ড হচ্ছে। এতটুকু পর্যন্ত কি আমাদের প্রিভিয়াস ক্লাস পর্যন্ত ছিল? এখন বলেন প্রিভিয়াস ক্লাসের কার কি কোশ্চেন আছে, কার কি প্রবলেম আছে বলেন, সলভ করি। কোনো কিছু বুঝেন নাই? মানে এখানে যে ব্ল্যাক একটা বার আসে, এটা লগ ইন করার পরে আসে। এটা লগ ইন করতে হবে। যেমন কি ভাষা লোগো আমি দেখাই দিয়েছি, দাঁড়ান। WP অ্যাডমিন ঢোকার সময় WP অ্যাডমিন লিখে ঢুকতে হয়, লগ ইন করতে হয়, এন্টার দেন। আপনার এটা হচ্ছে সাইট। প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে যদি আপনি মানে লগ ইন পেজটা আনতে চান, মানে সাইটের ড্যাশবোর্ডে যদি লগ ইন করতে চান, তখন আপনাকে WP ড্যাশ দিয়ে অ্যাডমিন লিখতে হবে। অ্যাডমিন লেখার পরে লগ ইন পেজটা আসবে, তখন আপনাকে লগ ইন করতে হবে। এটার কি দিছিলাম? ওকে, এখন আমি এই ভিজিট সাইট দিয়ে যদি ওপেন নিউ ট্যাব দিয়ে যদি ওপেন করি, এটা কি আমাদের ইউআরএলটা কি চেঞ্জ হয়েছিল না? সেটিংস থেকে জেনারেল, এই যে ওয়েব ক্লাস 1, আমাদের ফোল্ডারটার নাম হচ্ছে ওয়েব ক্লাস 1। কোথায় ফোল্ডার? এখানে ওয়েব ক্লাস, কিন্তু আমরা যখন সাইটটা ক্রিয়েট করি তখন কিন্তু আমরা ওয়েব ক্লাস 1 দিয়ে ক্রিয়েট করছিলাম। তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য ক্লাসে, যে প্রিভিয়াস ক্লাসে এখানে 3টা 1 দিছিলাম। এটা কেন দিছিলাম আপনাদের কি মনে আছে, কেউ বলতে পারবেন? আর একটু ভালো করে আমি বুঝাই। প্রবলেমটা কি? ওয়েব ক্লাস 1 এখানে ডাটাবেস থেকে সমস্যা। খেয়াল করেন, এই জিনিসগুলো কিন্তু আপনারাও ফিক্স করতে পারবেন। এই প্রবলেম ক্লায়েন্টের অনেক হয়। এই লিঙ্ক জাতীয় যত প্রবলেম হয়, এগুলো হয় আপনার ডাটাবেস থেকে।
এটা না ক্লাস 1 ডব্লিউপি অপশন নামে যেটা ইয়াটা আছে না, এটাতে ঢুকার পরে এখানে তো লিঙ্ক ঠিকই আছে, ওয়েব ক্লাস আর এটা হচ্ছে ওয়েব ক্লাস 1। এটা ওয়েব ক্লাস দেই, ওয়েব ক্লাস ঠিক আছে। আপনি এটাই বলছিলেন যে ওয়েব ক্লাস দিয়ে যদি আমরা এখানে লগইন করি তাহলে ওয়েব ক্লাস 1 আসবে, নিচে যেটা চেঞ্জ করছিলেন এই কথা বলছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে কি আমি বলি, একটা আছে সাইট ইউআরএল, একটা আছে ওয়ার্ডপ্রেস ইউআরএল। আমি কিন্তু দুইটাই বলছিলাম। সাইট ইউআরএল যেটা, যেমন এখানে ওয়ার্ডপ্রেস 1 দেওয়া, ধরেন আমার এই ওয়ার্ডপ্রেসটার যে লিঙ্কটা বা যে সাইটটা আছে, এখন আমার মনে হইলো কেউ মানে আমার এই লিঙ্কটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা যদি কেউ টাইপ করে, তাহলে সে আমার আরেকটা ওয়েবসাইট দেখতে পারবে, আমার এই ওয়েবসাইটটা দেখবে না। ঠিক আছে, তো আপনি এখানে ওই সাইটের লিঙ্কটা দিয়ে দিলে তো যে কেউ আপনার মানে এই সাইটের নাম দিয়েই ঢুকবে, কিন্তু সে ওই সাইটটা পাবে। এটা হচ্ছে মানে সাইট অ্যাড্রেস ইউআরএল। ঠিক আছে, আচ্ছা এত কিছু বোঝার দরকার নেই, আমার মনে হয় আপনারা কিছু বুঝছেন সামথিং, এই দুইটার পার্থক্যটা কি, বা কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে দেখবেন বুঝবেন। এখন আমি যতই বলি মানে হয়তো আপনাদের মাথা ওইভাবে ঢুকবে না। ঠিক আছে, এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছে আপনাদের? আর এখানে যে ইমেল অ্যাড্রেস দিতে হবে প্রথমে, কিন্তু সেটিংসে গিয়ে জেনারেল মানে সাইটটা যখন আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে তখন আপনার এই পেজটা আগে মানে আপনারা এডিট করবেন, জেনারেলে গিয়ে এই জিনিসগুলো আগে এডিট করে নেবেন। এখানে কিছু ধরবেন না, লিঙ্ক যা থাকবে তাই। ঠিক আছে, যা থাকবে তাই। এখানে ইমেল দিবেন, যে ইমেলটা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছেন এটা কিন্তু সেই ইমেলটা। মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে মানে যে কেউ আপনার এই ওয়ার্ডপ্রেসে রেজিস্টার করার একটা অপশন পাবে। ঠিক আছে, এখন নিউ ইউজার ডিফল্ট রুল, এটা কি নতুন মানে যদি কেউ আপনার এখানে লগ ইন করে বা রেজিস্টার করে, কেউ প্রথমত রেজিস্টার করতে হবে, সাইন আপ করতে হবে, পরে না আপনি সাইন ইন বা লগ ইন করবেন, তাই না? কারণ কেউ যদি সাইন আপ করে অর্থাৎ রেজিস্টার করে আপনার ওয়েবসাইটে, তাহলে তার বাই ডিফল্ট যে রুলটা হবে এটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, কেউ এডিটর, কে কন্ট্রিবিউটর, কে হচ্ছে অথর বা কেউ অ্যাডমিনিস্ট্রেটর। এক একটা রুলের কিন্তু এক এক ধরনের কাজ। হ্যাঁ, এই সাবস্ক্রাইবার যে মানে যে সে শুধু মানে তার কাজ অনেক ছোট, শুধু সে সাবস্ক্রাইব করতে পারবে। সাবস্ক্রাইব মানে আমি ইউটিউবে একটা ভিডিও দিলাম, হ্যাঁ একটা জিনিস আমি ভিডিওটা দেখলাম, তো দেখার পরে আমার কাছে মনে হলো যে এই যে কোম্পানির ভিডিওটা যেটা বা এই মানে গ্রুপের যে ভিডিও, পরবর্তীতে যত ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আমি পাবো। তো এটা পাওয়ার জন্যই আমরা সাবস্ক্রাইব করি, তাই না? তো এখানে এই রুলটা যে আপনি দিতে পারেন, কন্ট্রিবিউটর দিতে পারেন। কন্ট্রিবিউটর সাবস্ক্রাইব দুটোটা প্রায় সেম জিনিসই। অথর যে সে যে লেখালেখি বিষয়ে সে লিখতে পারবে, হ্যাঁ অথর যে সে হচ্ছে যে একটা পোস্ট লিখতে পারবে, তারপরে আপনার পোস্টে কমেন্ট করতে পারবে, পোস্ট ডিলিট করতে পারবে, সে যাবতীয় জিনিস তার হস্তক্ষেপে থাকবে, এটা অথরের। আর এডিটর যে সে অথরের মানে অথরের উপরের রুল হচ্ছে এডিটরের, সে সব অথরেরও চেঞ্জ করতে পারবে যে এডিটর। ঠিক আছে, আর অ্যাডমিনিস্ট্রেটর যে সে তো মানে টোটাল ওয়েবসাইটের এভরিথিং অ্যাডমিনিস্ট্রেটিভ যেই কাজগুলা সে করতে পারবে। আপনাদের মানে এখানে আমি যেটাতে ঢুকছি
বা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট মানে শুরুতে ইনস্টল করার জন্য যে রুলটা হয়, মানে ইউজারের প্রথম যেটা ইউজার নেম পাসওয়ার্ড আমরা দিই সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হয়। আর যদি আপনি সাবস্ক্রাইব বা অথর হিসেবে যদি একটা ইউজার কাউকে বানায় দেন, তো সেও কিন্তু এভাবে ডাব্লিউপি লগ ইন দিয়ে ঢুকবে। আমি যেভাবে ঢুকলাম ডাব্লিউপি অ্যাডমিন লিখে, সে কিন্তু আপনার এই ড্যাশবোর্ডের সকল অংশ দেখবে না। আপনি দেখতেছেন পুরা ড্যাশবোর্ডের মধ্যে এই যে জিনিসগুলা, মানে ওয়েবসাইটের ভিতরে যা আছে সব দেখতেছেন, সম্পূর্ণটা দেখতেছেন, কিন্তু যাকে আপনি এখান থেকে এডিটর বা অথর যাই বানাই দেন না কেন, সে কিন্তু এই সবগুলো অপশন দেখবে না। ঠিক আছে, যেমন আমরা ফেসবুকে ফেসবুক পেজে যে আমরা বানাই না, এডিটর থাকে কেউ থাকে, তো এখন এক একজনের কাজ তো এক একটা, যে অ্যাডমিন সে কিন্তু ফুল ক্ষমতা তার কাছে থাকে। তো এখানে আপনার কাছে মনে হলো যে আপনি একটা ওয়ার্ডপ্রেস সাইট বানাইলেন, এখানে পোস্ট দিতে হবে, মানে ব্লগ সাইট, এটাতে শুধু পোস্ট দিতে হবে এবং ইম্পর্টেন্ট পোস্ট। কারণ আপনি একলা তো আর এত পোস্ট দিতে পারবেন না, কয়েকজন মিলে মানে পোস্ট দিতে হয়। তো দেখা গেল আপনি একজন এখানে থাকবে অ্যাডমিনিস্ট্রেটর, আর বাকিগুলো আর আপনি অন্য অন্য রুল দিয়ে সাবস্ক্রাইবার বা সামথিং এডিটর অথর দিয়ে বানাই দিলেন। তো তারাও কিন্তু আপনার মধ্যে এভাবে লগ ইন করে ঢুকবে। ঢুকার পরে তারা দেখবে কি, যে দেখবে এডিটর বা যে অথর থাকবে সে কিন্তু দেখবে এখানে পোস্টের অপশনটা সে দেখবে, আর এখানে হয়তো বা কমেন্ট দেখবে, আর তেমন কিছু সে দেখবে না। শুধু এই দুইটা ড্যাশবোর্ড ঢুকার পরে সে শুধু পোস্ট দেখবে, এখানে দেখবে হচ্ছে কমেন্ট, মানে এই দুই তিনটা জিনিসই সে দেখবে, আর এই সব অপশন সে দেখবে না। তার মানে যদি কেউ আপনি যদি চান যে আপনার ওয়েবসাইট অন্য কেউ পোস্ট দেখ, ঠিক ফেসবুক গ্রুপ মতো আপনিও এটা এখান থেকে করে দিতে পারবেন। ওয়ার্ডপ্রেসে এটা আছে, আপনি অনেক ইউজার বানাতে পারবেন। হ্যাঁ, এটা আমি পরে আসতেছি। ইউজার, এই যে এখানে ইউজার আছে না, এই অল ইউজার, অ্যাড নিউ ইউজার, এখানে অ্যাড নিউ থেকে ইউজার বানানো যায়। আমি একটু পরে আসতেছি এটাতে, আগে আমি ধাপে ধাপে যাই। হ্যাঁ, তো আমাদের এই পার্টটা তাহলে শেষ। এই পার্টটা শেষ বলতে জেনারেল অংশটা, সেটিংসের জেনারেল অংশটা আমরা বুঝছি। তো আমরা রাইটিংয়ে যাব। তারপরে রাইটিংয়ে যাওয়ার পরে এখানে ফরম্যাটিং, কনভার্টস emotions like এত and এত to graphical on display. WordPress should correct invalidity instead HTML automatically. Writing default post category, এটা মানে হচ্ছে আপনার এখানে মানে যদি কেউ পোস্ট দেয় বা পোস্ট যে দিবে, যদি সে ক্যাটাগরি না লিখে, তাহলে এই ক্যাটাগরিটা এই যে আনক্যাটাগরিজড এই নামে সেটা সেভ হয়ে যাবে। একটা পোস্ট ধরেন সাপোজ কেউ দিল এই ব্লগ থেকে বা ওয়ার্ডপ্রেস ব্লগ থেকে, সে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে নাই বা কোনো ক্যাটাগরি লিখে নাই, আর প্রত্যেকটা পোস্ট তো কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে হয়। ক্যাটাগরি আপনি দেন নাই, যদি একেবারে কোনো ক্যাটাগরি নাই থাকে, সেক্ষেত্রে এই যে আনক্যাটাগরিজড, এটাও একটা ক্যাটাগরি, মানে এটা একটা নাম, ক্যাটাগরির নাম। আনক্যাটাগরিজড এটা একটা ক্যাটাগরির নাম। যখন আপনি একটা পোস্ট যখন পাবলিশ করবেন, কোনো ক্যাটাগরি দিবেন না, তখন দেখবেন যে এটা এই আনক্যাটাগরিজড লিস্টের মধ্যে আছে। ঠিক আছে, তো পোস্ট ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড আছে এখানে, অ্যাসাইড, চ্যাট, গ্যালারি, লিঙ্ক, ইমেজ, কোয়াট, স্ট্যাটাস, ভিডিও, অডিও, এই জিনিসগুলো আছে। মানে একটা পোস্টের ফরম্যাটটা কী হবে, আপনি এটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে দিবেন নাকি অডিও ভিডিও ফরম্যাটে একটা পোস্ট দিবেন? তো স্ট্যান্ডার্ড ফরম্যাট যখন আপনি সিলেক্ট করবেন, তখন এই বাকি জিনিসগুলা সবগুলাই মানে পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর এগুলা স্পেসিফিক করে দিলে তখন এক একটার স্পেসিফিক হবে। তো স্ট্যান্ডার্ড মোডই সবসময় থাকে বা রাখা ভালো আর কি। মেল সার্ভার দরকার নেই, যা আছে তাই। তাহলে মেল সার্ভারগুলো চেঞ্জ করার দরকার নাই।
লগইন নেম এগুলো চেঞ্জ করার দরকার নাই, পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নাই, যা আছে তাই থাকবে। এখানে কোনো কিছু চেঞ্জ করার কিছু দরকার নেই রাইটিংয়ে। হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করা যায়, এখান থেকে মানে চেঞ্জ করার কোনো দরকার নাই। এখানে আমি মানে আমি কখনো করে দেখিও নাই বা প্রয়োজন মনে হয় নাই আমার কাছে। ঠিক আছে, রিডিং। তারপর রিডিংয়ে যান। রিডিংয়ে গেলে দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে ধরেন আপনি পেজ বানাইছেন 3টা পেজ, হোম পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, 3টা পেজ আছে। তো আপনি হোম পেজ নামে যে পেজটা বানাইছেন, আপনি চান যে এই পেজটাকে ফ্রন্ট পেজ হিসাবে শো করাইতে চান। অর্থাৎ কেউ যদি আপনার ওয়েবসাইটে ঢুকে, সে আপনি যে হোম পেজটা বানাইছেন সে প্রথমে ওই পেজটাই দেখবে, অর্থাৎ হোমে ওই পেজটাই থাকবে। বুঝতে পারতেছেন? তখন আপনি এই রিডিং থেকে এই যে স্ট্যাটিক ওয়েবসাইট, এখানে আছে যে এটা সিলেক্ট করা থাকে বাই ডিফল্ট ইউর লেটেস্ট পোস্ট। মানে কেউ যদি আমার ওয়েবসাইটে ইউআরএলটা লিখে, অ্যাড্রেস বারে লিখে যদি কেউ ঢুকে আমার ওয়েবসাইটে, তাহলে সে ফার্স্ট যেটা দেখবে, যে পেজটা দেখবে, ওইটা হচ্ছে আমার ব্লগ পেজ। মানে ইউর লেটেস্ট পোস্ট, আমার পোস্টগুলো সে দেখবে। এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে থাকে। তো আমরা সাধারণত কি করি, আমরা তো মানে ওই পোস্টের জন্য আর ওয়েবসাইট বানাই না। তো আমরা স্ট্যাটিক এটাকে ক্লিক করি। ক্লিক করার পরে ওই যে ফ্রন্ট পেজ হিসাবে এখানে মানে আমার পেজ নাই, আমরা কোনো পেজ বানাইনি, বানাইছি এখানে কোনো পেজ নেই, স্যাম্পল পেজ নামে একটা পেজ আছে, এটাও ব্ল্যাঙ্ক। তো যখন আপনি এই পেজে গিয়ে পেজ বানাবেন, তখন হোম নামে একটা হোম পেজ বানায়া ওইটাতে পেজটাকে এডিট করে সাজায়া দিলে, তখন এইখানে দেখবেন যে ওই যে পেজটা সিলেক্ট করে দিবেন এটাই হোমে শো করবে। ক্লিয়ার? এই যে এটা হচ্ছে স্ট্যাটিক পেজ। আর পোস্ট পেজ মানে হচ্ছে আপনি একটা পোস্ট দিলেন, এটা সরাসরি কোথায় যাবে। একটা পোস্ট আপনি দিলেন পেজে, এই পোস্টটাই সরাসরি মানে বাই ডিফল্ট ভাবেই কোন পেজের মধ্যে থাকবে, তাই না? এখন তো পোস্ট আপনার এখানে 100-200 পোস্ট দিতে পারে বা থাকতে পারে। এক একটা পোস্ট যদি এক এক পেজে থাকে, তো পাবলিক কি মানে বিভিন্ন পেজে ঢুকবে, নাকি নির্দিষ্ট একটা পোস্টের জন্য আলাদা একটা পেজ থাকবে? তো এই কারণে এখানে বলতেছে তোমার পোস্ট পেজ কোনটা। এখানেও যদি আমি ব্লগ পেজ নামে একটা পেজ বানাই, বানানোর পরে তো আমি এটা এখানে ব্লগটাকে সিলেক্ট করে দেবো যে ব্লগ পেজ। তখন দেখা যাবে আমি যত পোস্টই দেই না কেন, সব পোস্ট আমার ওই ব্লগে থাকবে, ব্লগ পেজে। তো ব্লগ পেজটা এখানে কেউ যদি এই যে যেমন এখানে স্যাম্পল পেজ, হোম পেজ, ব্লগ পেজ এখানে থাকবে, তো কেউ ব্লগ পেজে ক্লিক করলে আমার সব পোস্ট ওই ব্লগ পেজের আন্ডারে থাকবে। তাহলে রিডিংয়ে স্ট্যাটিক পেজের বিষয়টা কি, মানে ফ্রন্ট পেজ আর পোস্ট পেজ, এই দুইটা জিনিস বুঝছেন আপনারা? না বুঝলে কোয়েশ্চেন করে। ক্লিয়ার? আচ্ছা, এখানে যে ব্লগ পেজেস শো অ্যাট মোস্ট ড্যাশ পোস্ট, মানে এখানে আপনাকে বলছে যে ব্লগ পেজে কয়টা পোস্ট শো করবে। ব্লগ পেজে কয়টা পোস্ট শো করবে মানে ফার্স্ট মানে যে লুকিংটা, যেটা 5টা 10টা 50টা 20টা, একসাথে তার এতগুলো শো করবে না। 50টা 100টা তো একটা পেজে শো করা সম্ভব না। তো সাধারণত এখানে বাই ডিফল্ট 10টা থাকে, তো আমি সাজেস্ট করি 5টা দেওয়া ভালো, কারণ লোডিংটা একটু কম হয় পেজের, লোডিং টাইমটা কম নেয়। যেমন আপনার এখানে একটা ব্লগ পেজ, এখানে 10টা যদি পোস্ট থাকে, পেজটা ভারী হয়ে যাবে, ভারী হয়ে গেলে লোডিং টাইমটা বেশি নেবে। তো এই কারণে আমি যদি 5টা পোস্ট যদি দিয়ে দিই, তাহলে এখানে 5টা পোস্ট শো করবে। পরবর্তীতে ওই যে নেক্সট দিয়ে এখানে থাকবে পেজ নাম্বার 1 2 3, এভাবে মানে পোস্ট 1 2 3 এখানে থাকবে। পরে আর ওই যারা দেখার তারা বাকি পরবর্তী পোস্টগুলো নেক্সটে দিয়ে দেখবে। পোস্ট সবই থাকবে, কিন্তু বাই ডিফল্ট ওই পেজে 5টা পেজ শো করবে। এখানে 5 দিয়ে দেবো। হ্যাঁ, তারপর আছে এটা ফিড শো দ্য মোস্ট রিসেন্ট। এটা কি সিন্ডিকেশন ফিড শো মোড, এটা জানি না আমি, সঠিক এটা কোনো কাজ আমি আজ পর্যন্ত পাইনি। এটা আপনারা প্র্যাকটিস করেন, এটা কি আমি জানি না। ফর ইচ আর্টিকেল ইন এ ফিড, এটা হচ্ছে যে আপনার এটা যেটা যে আর্টিকেলটা মানে একটা পোস্টের মধ্যে ধরেন আপনি 50 লাইন, একটা পোস্ট অনেক বড়, 50 লাইনের একটা পোস্ট। তো এখানে এটাকে আপনি ফুল টেক্সট আকারে শো করবেন নাকি সামারি? কিছু অংশ আসবে 2-3 লাইন আসে, পরে বলবে রিড মোর, তাই না? তো আমি সামারি দিয়ে রাখবো, সামারিটা দেওয়া ভালো, কারণ ফুল টেক্সট যদি আপনি পেজের মধ্যে দেন,
যদি এটা দিয়ে রাখেন তো একটা পোস্ট দিলেই তো পুরো পেজের মধ্যে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হয়ে যাবে। তো এই কারণে এটা সামারিটা দিয়ে রাখবো আমরা, ফুল টেক্সট দিব না। সামারি দিলে 3 থেকে 4 লাইন আসবে, তারপরে রিড মোর বা সামথিং লেখা দিয়ে ইয়ে করবে। পরে যারা বিস্তারিত পড়বে তখন ক্লিক করলে পুরো পোস্টটা পড়বে। ঠিক আছে। আর ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটা ডিসকারিং দেওয়া আছে, আমরা দিয়েছিলাম ওই যে প্রথমে আনচেক করে দিয়েছিলাম না, তার মানে এটা এখনো মানে ডিসকারেজ আছে, মানে এখন আমরা উঠাবো না, এটার পরে উঠাবো, ডিসকারেজই থাকবে এটা। বুঝুন নাই এটা কি, কেন ডিসকারেজ? গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। মনে নাই ওই যে আমরা ডিসকারেজ, হ্যাঁ তো এটা এখনো ডিসকারেজই আছে। সেভ চেঞ্জ। তো ডিসকাশন এখানে যাব, ডিসকাশনে যাওয়ার পর এখানে বাই ডিফল্ট যা আছে কিচ্ছু নাড়াচাড়া করার দরকার নাই, আপনি বিষয়গুলো ভালো করে পড়েন। অ্যাটেম্পট টু নোটিফাই দ্য ব্লগ লিঙ্কস ঠিক থাকবে, নোটিফাই ফ্রম ব্লগস ঠিক থাকবে, এটা ঠিক থাকবে। আদার্স কমেন্ট সেটিং, যে কমেন্ট সেটিংয়ের মধ্যে দেখেন কমেন্টস অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেলস, যে কমেন্ট করবে তার এখানে একটা বক্স আসবে যেটার মধ্যে নাম এবং ইমেল দুটো অপশন থাকবে। ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু কমেন্ট, কমেন্ট করার জন্য তাকে মাস্ট বি রেজিস্টার করতে হবে। মানে যদি আপনি এটা চেক করে দেন তাহলে তাকে কমেন্ট করার জন্য মাস্ট রেজিস্টার করতে হবে, মানে আপনার সাইডে। তো এটা চেক করে দিই। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন আর্টিকেল, মানে ধরেন আপনি একটা আর্টিকেল দিচ্ছেন, এই আর্টিকেলটা আপনি চাচ্ছেন যে আগামী 14 দিন পরে এটা আর কেউ কমেন্ট করতে পারবে না, আপনি 14 দিনের একটা টাইম দিয়ে দিলেন তাকে, বা এখানে আরো কম দিয়ে দিতে পারবেন, 13, 12 বা সর্বোচ্চ 14 না, এটা আরো দেওয়া যায়, 20, 30 এরকম দেওয়া যায়, মানে আপনার ইচ্ছা মতো। আপনি চাইলেন যে এখানে মানে আপনি আর দিবেন না, মানে তাকে সুযোগ দিবেন না কেউ কমেন্ট করুক আমার এখানে, এটার জন্য আপনি চেক করে দিলে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি ওই 14 দিন পরে বা ওই 13 দিন পরে ওই কমেন্টের অপশন বন্ধ হয়ে যাবে, পোস্টটা থাকবে, কমেন্ট কেউ করতে পারবে না। যে কোনো সময়, সব সময় এটা খোলা থাকবে, যে কোনো সময় কমেন্ট করতে পারবে। তো এটাকে করে দিই। এনাবল থ্রেড নেস্টেড কমেন্টস 5 লেভেলস ডিপ, ওটার কোনো ইউজ আমি করি নাই, আমি জানি না। ব্রেক কমেন্টস ইনটু পেজ উইথ টপ লেভেল কমেন্টস পার পেজ, ব্রেক কমেন্টস ইনটু পেজ উইথ টপ লেভেল কমেন্টস পার পেজ অন দ্য লাস্ট পেজ ডিসপ্লে অন দ্য রাইট, এটাও জানি না। কমেন্ট শুড বি ডিসপ্লে উইথ ওল্ডার টপ অফ ইচ পেজ। আচ্ছা, এখানে বলতেছে যে যারা কমেন্টগুলো করবে এই কমেন্টগুলো কি মানে পিছনেরটি মানে সামনে থাকবে নাকি সামনেরগুলো সামনে থাকবে, এটার কথা বলতেছে, যে টপ উপরে থাকবে কোনগুলা কমেন্টের। যে ইমেল মি হোয়েনেভার এনিওয়ান পোস্ট এ কমেন্ট, মানে যদি কেউ কোনো কমেন্ট করে সাথে সাথে যাতে আপনার মেইলে এটা চলে আসে, এই জন্য এটা চেক করা আছে। এ কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন, মানে কেউ যদি কোনো কমেন্ট করে এটা সরাসরি পাবলিশ না হয়ে হেল্ড হয়ে থাকবে, মানে হ্যাং হয়ে থাকবে, মানে এটা আপনার মডারেশনের জন্য, মানে এটা ওখানে থাকবে। যদি আপনি পাবলিশ করেন কমেন্টটা তখন পাবলিশ হবে। ঠিক আছে। বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স কমেন্ট মাস্ট বি ম্যানুয়াল অ্যাপ্রুভ, এই যে এটা যদি আপনি চেক করে দেন তাহলে আপনি মানে ম্যানুয়ালি যখন মানে ইয়া করবেন তার কমেন্টটাকে অ্যাপ্রুভ করবেন তখনই কমেন্টটা অ্যাপ্রুভ হবে, তার আগে এটা অ্যাপ্রুভ হবে না। বুঝতে পারছেন? ওকে, এখানে আসি। এখানে হচ্ছে অ্যাভাটারস, অ্যাভাটার ডিসপ্লে, শো অ্যাভাটার। এই জিনিসটা কি, অ্যাভাটারটা কি, যেটা দেখতেছেন না এটাকে বলে অ্যাভাটার, ছবিটা আমার। তো অ্যাভাটার ডিসপ্লে, শো অ্যাভাটার, এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম রেটিং। এখানে কি থাকবে, জি, পিজি, আর, এক্স, মানে এক একটার এক এক রুলস। তো সব মানে সব সময় জি থাকে, জি মোডে থাকে, মানে এটা হচ্ছে সুইটেবল ফর অল অডিয়েন্স, সবার জন্য এটা সুইটেবল, এটা সিলেক্ট করা থাক। মানে আপনি যখন কোনো কমেন্ট করবেন বা আপনি একটা পোস্ট দিবেন, ওই পোস্টের এগেইনস্টে একটা অথরের ছবি থাকে না, এই আমি যদি একটা পোস্ট দিই তখন দেখবেন যে পোস্টের এগেইনস্টে এই ছবিটা থাকে, এটা অ্যাভাটার এই জন্য।
আর আপনারা এই যে ডিফল্ট অ্যাভাটার, মানে ডিফল্ট অ্যাভাটার হিসেবে কি থাকবে, যে মাইস্ট্রি পারসন এটা থাকবে না গ্রাবাটার লোগো থাকবে, আপনারা সবসময় যে গ্রাবাটার লোগো দিয়ে দিবেন। এই গ্রাবাটার লোগোতে যখন ক্লিক করবেন, এটা ক্লিক করার পরে গ্রাবাটার একটা ওয়েবসাইট আছে, ওই গ্রাবাটার ওয়েবসাইট থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে ওই গ্রাবাটা ওইখানে যে ছবিটা আপলোড করবেন আপনার ওয়ার্ডপ্রেসে ঠিক সেম লোগোটাই কাজ করবে। যেমন এটা আমার এটা কিন্তু বাই ডিফল্ট কাজ করতেছে, আমি ওই যে গ্রাবাটার ওইখানে ইয়ে করছিলাম, মানে ছবি আপলোড করছিলাম, এই ছবিটাই এখানে বারবার কাজ করতেছে। আমি যত পোস্টই দিই, যত কিছুই করি, তখন সব পোস্টের মধ্যে এই ছবিটাই কাজ করে। তো আপনারা এখান থেকে এই মাইস্ট্রি ম্যান দিলে এই যে চিহ্নটা আছে না মাইস্ট্রি ম্যানের, এই চিহ্নটা কাজ করবে। ব্ল্যাঙ্ক দিলে কোনো চিহ্ন থাকবে না, মানে ওই আপনার কোনো ছবি নাই, অথরের কোনো ছবি থাকবে না। আর যদি আপনি এই যে গ্রাবাটার লোগো দেন, তখন দেখা যাচ্ছে আপনার ইচ্ছা মতো করে আপনি নিজের ছবি বা কোনো কিছু নিজে মানে ইমেজ আকারে এখানে শো করে দিতে পারবেন। তাহলে সবসময় গ্রাবাটার লোগো থাকে, তখন আপনি সেভ চেঞ্জ দিয়ে দেন। কারণ এই গ্রাবাটার লোগো এখন যদি আপনি ওইখানে কিছু না দেন, তখন এই লোগোটাই যেটা এইটাই শো করবে। তাহলে আপনাকে যে এখানে ঢুকবেন, এই যে গ্রাবাটার ওয়ার্ডপ্রেস, একটা অ্যাকাউন্ট করতে হবে। হাউ টু গ্রাবাটার ওয়ার্ডপ্রেস গ্রাবাটার কোডেক্স gravatar.com, এখানে ঢুকবেন। এখানে ঢুকে একটা অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। এই গ্রাবাটার এখানে যেই ছবিটা আপনি আপলোড করবেন, আপনার ওইখানেও ঠিক সেম ছবিটা চলে যাবে। সাইন ইন করি। অনেক আগে করছিলাম, আজ থেকে 1.5 বছর আগে। এখানে কি দিতে বলতেছে? ইমেল না, ইমেল অথবা ইউজার নেম। মনে আছে কিনা জানি না। পাসওয়ার্ড কি দিছিলাম? অনেক আগে করছি আমি গ্রাবারটা, অনেক আগে, আজ থেকে 1.5 বছর আগে, ভুলে গেছি আমি। আপনারা এখান থেকে লগ ইন করে গ্রাবারটা বসায় নেবেন, মানে কঠিনের কিছু না। অ্যাকাউন্ট করতে হবে, মানে লগ ইন বলতে আমি তো লগ ইন করবো, আপনাদের তো আগে ইয়ে করা নাই, অ্যাকাউন্ট নাই, মানে সাইন আপ করবেন আগে, আছে না ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট একটা অপশন আছে কিন্তু। আপনি বাই ইয়াতে যান, আমি দেখাই যেখানে সাইন ইন, আমার জন্য সাইন ইন দেখাচ্ছে, আর আপনাদের জন্য বলবে যে ক্রিয়েট ইউর ওন গ্রাবাটার, এইভাবে এখানে আসবে গ্রাবাটার। তো এখানে আপনি যখন ক্লিক করবেন, আপনাকে সাইন ইন করতে বলবে অথবা মানে সাইন আপ করতে বলবে। যারা সাইন ইন করা আছে তারা তো সাইন ইন করা আছেই। তো এখানে যে সাইন আপ করতে গেলে আপনার ইমেল অ্যাড্রেস চাইবে, ইউজার নেম চাইবে, আর পাসওয়ার্ড চাইবে, এই 3টা জিনিস চাইবে। পরে আপনি এখানে গিয়ে সাইন আপ করে ফেলবেন। সাইন আপ করার পরে তখন তারাই দেখবেন একটা অপশন আপনার জন্য দিয়ে দিবে ছোট, মানে এখানে বলবে যে ব্রাউজ করো, বা তোমার গ্রাবাটার যে আইকনটা তুমি দিতে চাচ্ছ সেটা আপলোড করো, সেটা ব্রাউজ করো। এখানে একটা দেওয়ারই অপশন থাকে। গ্রাবাটা তো আমি অনেক আগে করছি, এখন চেঞ্জ করছি কিনা জানি না, আমি এখন চেঞ্জ করছি কিনা জানি না, তখন একটা করা যেত, মানে এখন অনেক আপলোড হচ্ছে না। আমি 1.5 বছর আগের কথা বলতেছি, আমি কিন্তু ওই একবার যে দিছি আর কোনো সময় চেঞ্জ করি, আমি ভুলে গেছি, আজকে ঢুকিয়ে দেখলাম ভুলে গেছি আমার এই পাসওয়ার্ড। চেঞ্জ করা যাবে, আমি ওটাতে মানে মাথা ঘামাচ্ছি না আর কি, ঠিক আছে। আপনারা ঢুকে দেখেন, মানে মিনিমামে একটা করা যাবে, অনেকগুলো করা যায় হয়তো। ওইখানে একটা অপশন থাকতে পারে যে আপনি অনেকগুলো ছবি আপলোড করে রাখছেন, ওই একটা মানে যেটা গ্রাবারটা হিসেবে সিলেক্ট করে দিতেছেন ওইটাই গ্রাবারটা হচ্ছে, বুঝতে পারতেছেন? এটা আপনারা ট্রাই করবেন, বুঝছেন? এখানে যে ছবিটা দিবেন
এখানেও ঠিক গ্রাবাডা লোগো সিলেক্ট করে দিতে হবে, কিন্তু ওই এখানে গ্রাবাডা আইকন দিয়ে আপনি বসে দিয়েছেন, বাট এখানে আপনি সিলেক্ট করছেন মাইস্ট্রি পারসন, কোনো কাজ হবে না। এখানে গ্রাবাডা লোগো দিতে হবে, দিয়ে তারপর সেভ চেঞ্জ দিবেন। আর মাইস্ট্রি পারসন দিলে কিন্তু এই যে মানুষের যে ছবিটা ওইটাই শো করবে। স্যার ওটা অ্যাকাউন্ট পর্যন্ত নেট লাগবে। হ্যাঁ, তখন যদি এটা লগইন করি ওটা নেট বন্ধ থাকে তাহলে ছবিটা আসবে। আসবে, এটা বাই ডিফল্ট আসে ওয়ার্ডপ্রেসে। যে আমার এই ছবিটাকে আমি কখনো আপনাদের এই যে আমি তো আপনাদের সামনে ইনস্টল করছি, এখানে তো নেট দিয়ে আমি ইনস্টল করি নাই, এটা কিন্তু বাই ডিফল্টই ছিল, ঠিক আছে। আমি নেট কানেক্ট ডিসকানেক্ট করে দিলেও দেখবেন এখন এটা থাকবে, ঠিক আছে, এটা বাই ডিফল্ট থাকে। তো এখন দেখেন ডিসকাশন পার্টটা কি বুঝছেন। এখানে সবগুলা বিষয়ে আমি আলোচনা করি নাই, এখানে রিডিংয়ে বা সামথিং কিছু দুই একটা জিনিস আমি হাইড করে গেছি, কারণ কি ওই জিনিসগুলো লাগে নাই কখনো, এবং ওটার ইউজের যে ইয়েটা আমি নিজেও জানি না, কারণ ওটা কাজে লাগে নাই, আমি এটা মানে দইরাও দেখি নাই, ঠিক আছে। দু একটা অপশনের জন্য আমি আপনাদের হাইড করছি। মিডিয়াতে গেলে কি হয়, ইমেজ সাইজ, অর্থাৎ মিডিয়াতে আমরা যখন কোনো ইমেজ আপলোড করি তখন বলা আছে যে থাম্বনেইল অর্থ কি, থাম্বনেইল মানে কিন্তু বৃদ্ধাঙ্গুলের ছাপ, বৃদ্ধাঙ্গুলের যে অংশটা এটাকে বোঝায়। থাম্বনেইল মানে বৃদ্ধাঙ্গুল, এটাকে বোঝায়, বৃদ্ধাঙ্গুলকে থাম্বনেইল বলে। তো এক্সাক্ট থাম্বনেইল বলতে এটা বোঝায় মানে বৃদ্ধাঙ্গুলের মতো যে সাইজটা হয় একটা ইমেজের, ওইটাকে থাম্বনেইল বলে, মানে ছোট্ট, ঠিক আছে, এটাকে থাম্বনেইল বলা হয়। তো এই সাইজটা কতটুকু এটা আপনি এখান থেকে নিজে সিলেক্ট করে দিতে পারেন, মানে একটা ইমেজ থাম্বনেইল যে ইমেজটা হয় এটার সাইজটা কতটুকু হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, বুঝছেন। হ্যাঁ, মানে থাম্বনেইল ইমেজটা কতটুকু হবে ওইটা। তো এখানে যে ক্রপ থাম্বনেইল মানে কি, মানে একটা আছে যে একটা ইমেজ দিলেন, একটা ফিটেড হয়ে আসলো, ইমেজটা ফিট হয়ে গেল, আর একটা আছে যে পুরো ইমেজটাই আসলো, দুটা বিষয় আছে। আমি যদি ক্রপটাকে এটা যদি ক্রপ দেওয়া থাকে তাহলে ক্রপ দিলে কি হবে, কেটে আসবে, মানে এই মাপেরই হবে এটা, পুরো থাম্বনেইল যে ইমেজটা থাকবে না এটা কেটে যাবে। ক্রপ মানে কেটে যাওয়া, কেটে ওই সাইজটাই আসবে, আপনি যত বড় ইমেজ দেন না কেন এটা ফিট হয়ে থাকবে আর কি। আর ক্রপটা আনচেক করে দিলে এটা হালকা একটু ভেসে থাকবে ইমেজটা। এটা হচ্ছে ডিফারেন্টটা বুঝতে পারবেন কাজ করতে গেলে। এগুলো আমি কোনো সময় নাড়িচাড়ি না, বাই ডিফল্ট যা থাকে তাই। আপনারাও নাড়াচাড়ার প্রয়োজন লাগবে না আপনাদের, তারপরেও আমি এটা দেখাচ্ছি, কারণ এক সময় লাগলেও এটা করে নিতে পারবেন এখান থেকে। মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, মানে ইমেজের তিনটা সাইজ এখানে দেওয়া আছে, কোনটা সাইজ কতটুকু হবে, ঠিক আছে। আপলোড ফাইল, অর্গানাইজ মাই আপলোড ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেসড ফোল্ডার। এটা কি, এটা দেখেন আপনি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছেন তখন ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা আপলোড ফোল্ডার আছে, খেয়াল করেন, wp ডিরেক্টরি, ওয়েব ক্লাস, কন্টেন্ট, আপগ্রেড না, আমি তো কোনো কিছু আপলোডই করি নি, তাই এখানে আপলোড ফোল্ডারটা আসবে না। আপলোড করলে কন্টেন্টের ভিতরে এখানে থাকবে, আপলোড একটা ফোল্ডার হবে। এখন কিন্তু প্লাগইনস, থিমস আর আপগ্রেড কোনো কিছু এখন আপলোড করি নি আমি, এই তিনটা ফোল্ডার আছে। আর যখন আমি মিডিয়াতে গিয়ে যখন অ্যাড মিডিয়া দিয়ে কোনো ছবি বা কোনো কিছু আপলোড করব তখন সরাসরি একটা আপলোড ফোল্ডার হবে, ওই আপলোড ফোল্ডারের ভিতরে যেটা আমি আপলোড করলাম ওইটা থাকবে। এখন ওই ফোল্ডারটা কি হবে, ফোল্ডারটা হবে প্রথমে থাকবে বছর, তার এটা 2015 সাল, প্রথম হবে ধরেন আপলোডস একটা ফোল্ডার, আপলোডস ফোল্ডারে ক্লিক করলে হবে 2015 ক্লিক করলে হবে জুন মাস, এর ভিতরে ক্লিক করলে ফাইলের নাম। তাহলে আমি আমার ফাইলটা দেখতে গেলে আমার কতগুলো ফোল্ডার ক্রস করে তারপর আমি দেখতেছি, তাই না। এখানে সেটাই বলা আছে, অর্গানাইজ মাই আপলোডস ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেসড।
আপনার আপলোডগুলা আপনার এই মান্থ এবং ইয়ার বেজ হয়ে থাকবে। 1 বছর পরে বা 3 বছর পরে যদি আপনার এই আপলোড ফোল্ডার আপনি ঢোকার পরে যদি আপনার মনে হয় যে আমি 3 বছর আগে জুন মাসে কোন ছবিগুলা দিছিলাম, কোন পোস্টগুলা কিভাবে আমি কি ছবি ইউজ করছিলাম একটু দেখি, আপনি তখন এত ভিড়ের মধ্যে খোঁজা লাগবে না, আপনি ডাইরেক্ট ওইখানে গিয়ে এই বছর ক্লিক করে মাস ক্লিক করে ওইখানে দেখতে পারবেন ছবিগুলো। এটা হচ্ছে ফেসিলিটিস। আর এখানে একটা অসুবিধা আছে, অসুবিধাটা হচ্ছে আমাদের সাইট যখন রান করে, সার্ভার থেকে রান করে, তো সার্ভার থেকে যখন রান করে তখন আমরা বিভিন্ন পোস্টে যখন ঢুকি তখন আপলোডিং টাইমটা একটু বেশি নেয়। বিশেষ করে যখন এটাকে চেক করা থাকে তখন কি হয়, তো ধরেন আমার একটা ইমেজ আছে 2013 সালের জুন মাসে আমি ইমেজটা পাবলিশ করছি, অর্থাৎ তাহলে এটা প্রথমে 2টা ফোল্ডার হবে। আপলোড ফোল্ডারের ভিতরে থাকবে 2013, তারপর থাকবে জুন, তারপরে আমার ইমেজটা। তো আমি যখন সরাসরি এই পেজে বা পোস্টে এসে ক্লিক করতেছি ইমেজটার উপরে বা একটা পোস্টের উপরে ক্লিক করতেছি, তো আমাকে যে সার্ভার আমার ওই ইমেজটা দেখাচ্ছে এটা তো ওই ফোল্ডারের ভিতর থেকে আমাকে দেখাচ্ছে। তো সে তো স্ক্যান করে ঢুকে তারপরে আমাকে এটা পাবলিশ করে দেখাচ্ছে, তাই না? তো সময়টা বেশি নিচ্ছে না, লোডিং টাইমটা বেশি নিচ্ছে না। আর যদি আমার মান্থলি এবং ইয়ার বেজ না দিয়ে আমি আনচেক করে দিতাম তাহলে সরাসরি সে যে কোনোভাবে আমাকে তাড়াতাড়ি করে দেখায় দিবে। এত কার্টিসি মেনটেন করার তার কোনো দরকার নেই। প্রথমে সে ইয়ারে যাবে, ইয়ারের পরে মান্থে যাবে, তারপরে আমাকে সে দেখাবে। হয়তো বা এটা 1 সেকেন্ড 5 সেকেন্ডের ব্যাপার, বাট এটা লোডিং টাইমটা বেশি নেয়। ক্লিয়ার? যখন আপনি এটা আনচেক করে দেবেন তখন আপনার লোডিং টাইমটা কম নেবে। বুঝতে পারছেন? আর চেক করা থাকলে লোডিং স্পিডটা একটু সময় বেশি নেয়। ওকে, এই জিনিসগুলো গেল সেটিংসে। লাস্ট হচ্ছে পারমালিংকস। পারমালিংকসটা কি আজকে একটু পারমালিংকসটা আমরা জানি। পারমালিংকসটা হচ্ছে আমি আপনাকে বুঝাই। যেমন সাপোজ এখানে আমার একটা পেজ আছে, স্যাম্পল পেজ। তো আমি স্যাম্পল পেজে যখন ক্লিক করি, এই স্যাম্পল পেজটা ওপেন হইল না? স্যাম্পল পেজটা যখন ওপেন হইল তখন এই যে এখানে নতুন এতটুকু ওপেন হইল না, এটা কি পেজ আইডি 2 না? এটাকে বলা হয় পারমালিংক। এখন কোনো ওয়েবসাইটে যখন আমরা ঢুকি তখন আমরা দেখি কি এখানে যেই পেজে ক্লিক করতেছি এই স্ল্যাশ দিয়ে ওই পেজের নাম, তার মানে ওটা পারমালিংক। তো আমাদের এখানে পারমালিংক হিসেবে শো করতেছে আমাদের পেজ আইডি। তো আমরা পেজ আইডি শো করাবো না, আমরা শো করাবো হচ্ছে পেজ নেম, যেটাকে পোস্ট নেম বলা হয়। তো ডিফল্ট আকারে দেখেন যে পেজ আইডি দেওয়া আছে, তো আমরা এটাকে সবসময় পোস্ট নেম হিসেবে দিব। পোস্ট নেম হিসেবে দিলে ওয়েব ক্লাস এবার স্ল্যাশ দিয়ে পেজের নামটাই হবে কাস্টম, পোস্ট নেম। তারপরে সেভ চেঞ্জ, এখানে আসি, এসে একটা রিফ্রেশ দিই, স্যাম্পল পেজ এখানে আসতেছে না, এখানে স্যাম্পল পেজ নামে আসছে কিন্তু এখানে এটা নট ফাউন্ড দেখাচ্ছে। এটা একটা কারণ আছে, বলতে পারেন কি কারণ? এটা সার্ভারের প্রবলেম। এটা এখানে অ্যাপাচিতে গিয়ে অ্যাপাচি মডিউল নিচে আসেন, দেখেন রিরাইট অ্যাপাচি নামে কোনো কিছু পান কিনা। রিরাইট অ্যাপাচি, এই যে রিরাইট মডিউল, হ্যাঁ, ক্লিক। আর আবার ক্লিক করি, হচ্ছে না। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এটা পেয়ে গেল। ওয়ান সার্ভারে এটা সমস্যা, আপনার সার্ভারে কিন্তু তখন এটা সমস্যা হবে না, না করলেও তখন এটা ওটা হবে। আর অনেক সময় সার্ভারে কিছু প্রবলেম থাকে, এই লিঙ্কের ব্যাপারে অনেক সমস্যা হয় সার্ভারে। দেখা গেছে সার্ভারে এটা পারমিশনের ব্যাপার থাকে, পারমিশন সেট করতে অনেক ঝামেলা আছে। পারমিশন বারবার যদি আপনি চেঞ্জ না করেন তাহলে হ্যাকাররা হ্যাক করে আপনার সাইট। আচ্ছা, আমি ওগুলো পরে দেখাবো, এখন মাথা নিয়েন না, হ্যাঁ, আমি সোজাভাবে আমি দেখাবো। তো এখন বুঝছেন স্যাম্পল পেজ কোনটা কি, স্যাম্পল ওই পোস্ট দিলে এখানে
পোস্ট নেম দিলে ওই জাস্ট পেজের নেমটা এখানে শো করবে, যে পেজটা আপনি ঢুকছেন ওই পেজটার নাম। ক্লিয়ার? ওকে, তো আমাদের এটা শেষ। তাহলে মানে আমরা সেটিং করে ফেললাম এভরিথিং, আমাদের ওয়েবসাইটে যা সেটিং করা দরকার ছিল সব কমপ্লিট। এখন আমরা এই জিনিসগুলা একটু জানবো, ঠিক আছে? আর আপনাদেরকে আমি এখানে এটার ভিতরে থিম প্লাগইনস বা এই যে এই জিনিসগুলো এগুলো নিয়ে তো কথা বলছি, তাই না? HTXS কথা বলছি না? HTXS নিয়ে কথা বলছি না? হ্যাঁ, এগুলো HTXS নিয়ে কথা বলছি, মানে আমি জাস্ট কথা বলছি কিনা এটা বলেন, নাকি আমি অন্য আপনাদের বলছি HTXS আচ্ছা HTXS আমি এটা বলি আপনাকে যে কনফিগ স্যাম্পল যেটা কনফিগ স্যাম্পল যে পিএইচপি, এটা তো মানে আর কনফিগ পিএইচপি এই দুটো কিন্তু সেম ফাইল। প্রথমে যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি তখন কিন্তু যে কনফিগ স্যাম্পল থাকে, কনফিগ এটা থাকে না, কনফিগ ডট পিএইচপি থাকে না, কনফিগ স্যাম্পল থাকে। তো কনফিগ স্যাম্পলটা ওপেন করেন। এখানে ডাটাবেস নেম হেয়ার, ইউজার নেম হেয়ার, পাসওয়ার্ড হেয়ার দিতে বলতেছে, এটা হচ্ছে স্যাম্পল। আর কনফিগ পিএইচপি ডাটাবেস নেম এখানে দেওয়া আছে, ইউজার নেম দেওয়া আছে, আর পাসওয়ার্ড দেওয়া আছে। মানে কনফিগ স্যাম্পল এবং কনফিগ ডট পিএইচপি দুইটা ফাইলের মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই। এখানে ডাটাবেস নেমটা দেওয়া আছে আর এখানে বলতেছে ডাটাবেস নেম হেয়ার, মানে আমরা ওই যে ইনস্টল করার যে নামটা দিয়েছি নামটা নিচ্ছি। হ্যাঁ, তো স্যাম্পল ডট পিএইচপিটা লাগবে না ইনস্টল করার পরে। এখন আমার যখন স্যাম্পল ডট কনফিগ যখন হয়ে যায় তখন আমার এটা লাগে না। তো এটা কেন দিছে জানেন? এটা দিছে একটাই কারণে, কারণ হচ্ছে এইটার মতো করে যাতে এটা হয়। আপনি দেখেন এই দুইটা ফাইল সেম, কোনো পার্থক্য নেই, সেম না? তো এই কারণে এটার মতো যাতে করে এটা হয়। হুম, স্যার কনফিগ পিএইচপি যে পাসওয়ার্ড আর ইউজার নেম দেওয়া আছে এখানে যদি বসাই দিই তাহলে দেখা যাবে না, এটা হচ্ছে কি একই ফাইল, দুইটা ফাইলে একই ফাইল। আপনার কনফিগ ডট পিএইচপি কেন হয়েছে জানেন? আমরা ওই যে ইউজার আইডি দিছিলাম আর পাসওয়ার্ড দিছি এবং আমরা ডাটাবেস সেট করছি, এরপরে কিন্তু কনফিগ হয়েছে, মানে কনফিগ ডট পিএইচপিটা হয়েছে। আর আগে কিন্তু যখন আমরা শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফালা রাখছিলাম, শুধু কইরে ফালা রাখছি ওয়ার্ডপ্রেস, তখন কিন্তু কনফিগ স্যাম্পল ছিল, এই পিএইচপি ছিল না। তো এখন এই স্যাম্পলটা দিছে কেন জানেন? এই স্যাম্পলটা তারা বাই ডিফল্ট দিয়ে দিছে এটার কারণেই, তারাও জানে যে আমি পাসওয়ার্ড দিলে ইউজার আইডি আর ডাটাবেস অ্যাক্সেস যখন আমি সেট করব তখন কনফিগ ডট এই কনফিগ পিএইচপি এটা অটো হবে, তারাও জানে। তারপরেও স্যাম্পল দিছে কারণ এইটার মতো করে যাতে এটা হয়। আমি দেখবো আর কি পরে, আমি এটা মিলিয়ে দেখবো যে এই স্যাম্পলের মতো এই কনফিগ ফাইলটা কিনা। তার মানে স্যাম্পলটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, না করলে কোনো সমস্যা না, থাকলে ভালো। মানে ভালো থাকলে আরো খারাপ। খারাপ কি? কারণ এটাতে তখন মানে পুরান বা এক্সিস্টিং যে ফাইলগুলো থাকে হ্যাকাররা হ্যাক করতে সুবিধা। হ্যাকাররা তখন ব্যাকডোরস, তারপর আপনার বিভিন্ন ধরনের ভাইরাস যেগুলো থাকে বা স্পাম কিছু ইয়ে থাকে, তারা ওই ওই ওল্ড ফাইলগুলোতে দিয়ে দেয়, ঠিক আছে? হ্যাকিং কিছু কোড দিয়ে দেয়। যেমন এই যে স্যাম্পল পিএইচপি এটা যদি থাকে, হ্যাকাররা আগে এটাকে হ্যাক করবে, মানে আপনার সাইটটা তো হ্যাক করবে, হ্যাক করার পরে তারা এই কনফিগ এটার মধ্যে স্যাম্পলের মধ্যে তাদের কোডিংগুলো দিয়ে দিবে। তো দিয়ে দিলে তারা তো জানে যে আপনি এটাতে ঢুকবেন না, না ঢুকলে তো আপনি দেখবেনই না। তো সবসময় ওল্ড যেগুলো কাজে লাগবে না আপনার ফাইল, ওইগুলো সবসময় কেটে দিবেন, ডিলিট করে দিবেন, নাহলে হ্যাকাররা হ্যাক করে, মানে ওইটাতেই হ্যাক করে। ঠিক আছে, সবসময় খেয়াল রাখবেন এই বিষয়গুলো। স্যাম্পল কেটে দিবেন, যখন দেখবেন যে স্যাম্পলের মতো কনফিগ হয়ে গেছে তখন আপনার স্যাম্পলের দায়িত্ব শেষ, স্যাম্পল বাদ। মানে স্যাম্পলটা দিচ্ছে স্যাম্পল হিসাবে, আপনি কনফিগটা এটার মতো হয় কিনা, এটাই গেল এটা। আর HTXS হচ্ছে আপনার সাইডে মাঝে মধ্যে আমরা ঢুকলে দেখা যায়, মানে 404 পেজ তো দেখাই, কিন্তু মাঝে মধ্যে কোনো ইউআরএল দেখায় না। মানে আপনি একটা পেজে ক্লিক করছেন, ওই পেজটা দেখবেন যে দেখায়
সার্ভার এরর, মানে ইয়া হয়ে থাকে, কি বলবো আমি, এখানে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারতাম। কোনো কিছু থাকে না, ব্ল্যাঙ্ক পেজ থাকে, এবং মনে হয় যেন নেট চলে গেলে যেরকম থাকে না, নেট চলে গেলে যে একটা পেজ রিলোড দিলে দেখায় না কিরকম, নেট না থাকলে ওই রকম দেখায়। কিসের কারণে? এই এসটি অ্যাক্সেসের কারণে। আর হ্যাকাররা সবসময় এটাই হ্যাক করে, ঠিক আছে। এখন এটা কি কোনো সার্ভারে এসটি অ্যাক্সেস থাকে না, বা এসটি অ্যাক্সেসের প্রবলেম থাকে, তখন আপনাদের এই এসটি অ্যাক্সেসটা নিজে ক্রিয়েট করতে হবে। এসটি অ্যাক্সেসের মধ্যে কি থাকে আমি দেখাই, এডিট করি। এই যে এই জিনিসটা থাকে, মানে এই কোডটা থাকে, ঠিক আছে। এই যে ওয়েব ক্লাস, তো এসটি অ্যাক্সেস ফাইলটা যখন দেখবেন যে আপনার ওয়েবসাইটে ওই ইউআরএলটা আসতেছে না, কাজ করতেছে না, বা ওই যে নেট চলে গেলে বা নেট না থাকলে যেরকম একটা পেজ শো করে ওইরকম শো করতেছে, তখন আপনাকে এই এসটি অ্যাক্সেস নামে এই জিনিসটা মানে এখানে পুট করতে হবে। বুঝতে পারছেন? আমি ভালো করে বুঝাই। এটা মানে কই পাবেন, এই ফাইলটা কই পাবেন? ধরেন এটা তো এখানে আছে, ওয়ার্ডপ্রেসের সাথে এখানে থাকে, এখানে আছে না, কিন্তু অনেক সার্ভারে যখন মানে কাজ করতে যাবেন ওই সার্ভারে এটা থাকবে না। অনেক সার্ভারে না থাকলেও কাজ করে, কিন্তু যখন ওই কাজ করবে না তখন আপনারা এসটিএক্সএস নামে নিউ ফোল্ডার বা নিউ ফাইল এখানে আছে না, ওই সার্ভারেও ঠিক সেম এরকম একটা অপশন থাকবে। নিউ ফাইল বা নিউ ফোল্ডার দরকার না, এটা তো ফাইল একটা, এইগুলো ফোল্ডার, এটা ফাইল। এই ফাইলটা এখানে দিয়ে ফাইলটাকে একটা ফাইল নেবেন, নেওয়ার পরে ফাইলটাকে রিনেম করবেন, এই ডট এসটিএক্সএস এই নামে রিনেম করবেন। রিনেম করে এটাকে ওপেন উইথ নোট, তখন কিন্তু ওপেন উইথ ইয়া থাকবে ওইখানে, বলবে যে আপনার ওপেন উইথ HTML কনভার্টার বা সামথিং দিয়ে ওপেন করতে বলবে, বা ডাইরেক্ট ওপেন এরকম একটা অপশন থাকবে। তো ওপেন করে আপনি ডাইরেক্ট দেখবেন যে পেজটা এরকম, এটা তো কিছু আছে, ওটা এরকম ব্ল্যাঙ্ক থাকবে। তো ব্ল্যাঙ্কের মধ্যে কি করবেন, এই কোডটা আপনি কই পাবেন? এই কোডটা তো এখানে আছে, আপনি এই কোডটা পাবেন এখানে। htaccess ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস কোডেক্স এটার ভিতরে থাকে। বেসিক ডাব্লিউ এই জিনিসটাকে এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, কোনটা? এটা না, কিছু চেঞ্জ করবে না, এটা বেসিক বলাই আছে, বেসিক ডাব্লিউপি, যে কোডটা তারা এমনি বানায় দিছে, ঠিক আছে। এটা কপি করে এখানে দিয়ে দিলেই তখন আপনি কাজ করবে। এই ছোট্ট একটা কাজের জন্য আপনাকে $20 দিবে, $50 দিবে। সে মনে করবে তো আমার সাইডে আসে না, আমার এই কাজ করে না, এখন এটা কি করবো। সে তো আর জানে না যে এই কোডটা দিলে কাজ করবে, তখন আপনি এখান থেকে এই কোডটা দিয়ে দেবেন, ঠিক আছে। এটা অবশ্য পরের বিষয়, তো সামনে পড়ছে আমি দেখাই দিচ্ছি আপনাদের। ওকে, এত কিছু আপনাদের মনে থাকবে না, আপনাদের অ্যাপ্লাই করলে মনে থাকবে। তো আমি চেষ্টা করব, দেখি আপনাদের আরও কয়েকটা ক্লাস নেই, মার্কেট প্লেসে আইডি করবেন আপনারা এই মাসেই, দেখি এই মাসের শেষের দিকে বা আর কয়েকটা ক্লাস নিয়ে আপনাদেরকে বলবো আইডি করতে, তখন প্র্যাকটিস করার জন্য আইডি করবেন, মানে আইডি বাদক। কিন্তু আপনারা তো কাজ করতে হবে, তাই না? এখন আপনি এখানে শিখতেছেন, এটা কোথাও অ্যাপ্লাই করতে পারতেছেন না, লাভ হবে? এই শিখে কোনো লাভ হবে না, আপনাকে এটাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? এই জন্য আমি বলবো আপনারা প্র্যাকটিস করার জন্য আইডি করবেন। তো আমি দেখি আর কয়েকটা ক্লাস নিয়ে আপনাদেরকে বলবো আইডি করার জন্য সবাইকে। তো তার আগে নিজেরা মানে যাই শিখতেছেন খুবই ভালোভাবে এটাকে ইয়া করবেন, প্র্যাকটিস করবেন। কাজ করার সময় ক্লায়েন্টের সাইট বাদ হয়ে যাক, ওটা কোনো ব্যাপার না, ভয় পাওয়ার কিছু নাই। যে ক্লায়েন্টের সাইট বাদ হয়ে গেলে আমার কি জেল জরিমানা করবো? দরকার নেই। প্রথম ডাক্তাররা অনেক রুগী মারে, নতুন নতুন যারা ডাক্তার হয়, আপনারা জানেন না। আমার ফ্রেন্ড আছে বা আমার পরিচিত অনেকে আছে, রুগী মাইরে ফেলে, আমরা তো জানি না। আপনার বিভিন্ন হসপিটালে ইন্টার্নি করতে যায় না কিছু স্টুডেন্ট, তো ইন্টার্নি করে কি করে, মানে
তারাই কিন্তু তখন ডাক্তার, গিয়ে ইঞ্জেকশন মারে উল্টা পাল্টা, রোগ নাই, মাইরা মাইরা দেয় মাংসের মধ্যে, উল্টা পাল্টা মাংস ফুলা দেয় সামথিং এরকম করে। তাই এটা তো ওরা শিখতেছে, তো এরকম অনেক আমি দেখছি শুনছি মেরে ফেলে, রুগী মেরে ফেলে, মানে মিস্টেক। তো আপনারাও সাইড মেরে নেবেন, মানে সাইড পাপ বাই দেওয়ার সাইড জাহার নাম আছে, আমি শিখতেছি, ইচ্ছা করে বাদ করবেন না। মানে আপনি একটা কাজ করতে গেছেন, বাদ হয়ে গেছে, তখন আর কিছু করার না, কি করবেন? আর আপনি যদি মনে করেন বাদ হয়ে গেছে, আমার কেরিয়ার শেষ, আমি ওয়েব ডিজাইন ছেড়ে দাম, ক্লায়েন্টের একটা সাইড বাদ করে দিলাম, আমি এরকম অনেক আমি বাদ করছি ক্লায়েন্টের সাইড। হয়তো দু একটা গালি টালি দেয়, ভাই তুমি এই খারাপ খারাপ, ওকে ফাইন, খারাপ আমি সমস্যা নেই, আমি তো শিখছি। আপনাদের বলবো তাহলে ভয়ের কিছু নাই, শিখতে গেলে এরকম অনেক কিছুই হয়। আমি সাইকেল চালাইতে যখন গেছি, আমার দাদার থাপ্পড় খাইয়া আমার এখনো মনে আছে, ঠিক আছে? আমার খালি থাপড়াইতো, ইচ্ছা মতো মারতো আমারে, খালি পাশা লড়তো আর পাশা চাই মারতো, প্রচুর মার খেয়েছি আমি, বুঝছেন, সাইকেল চালাতে যখন যাই। তো তারপরে পারফেক্ট সাইকেল চালানো শিখছি। একবার রাস্তা থেকে যাইতেছি, পাশে ছিল ছোট পুকুরের মতো, সাইকেল যেভাবে গেছে না, পুকুরের তলায় গেছি, সাইকেল ছাড়ি নাই, কারণ বাড়া সাইকেল আমার নিজের না, ওই বেড়ার সাইকেল গেলে আমি মরে যাবো, কিন্তু সাইকেল গেলে সমস্যা। সোজা মানে রিক্সা আসতেছে, তো আমি সাইড করে সোজা নিচেই চলে গেছি, ডাইরেক্ট পুকুরের নিচে, সাইকেল ধরেই রাখছি, নিচে গেছি গা, মানে পরে সাইকেল উঠে আনছি আবার। এরকম শিখতে গেলে দেখবেন সবার কিছু না কিছু এক্সপিরিয়েন্স আছে। তো এই জন্য বলবো যে হতাশ হয়েন না, ভয় পেয়েন না। কাটাছিটা বেশি যারা করে, যারা ভুল করে বেশি, তারা কিন্তু ভালো বেশি শিখতে পারে, আর যারা ভুল করে না তারা জীবনে কিছু শিখতে পারে না, বুঝছেন? তো এটাই বলবো আর কি। তো যাই হোক, আপনারা এই জিনিসগুলো একটু মনে রাখেন, প্র্যাকটিসটা করেন, ইনশাল্লাহ আপনাদের কেরিয়ার শুরু, আশা করি মানে নিজেরা ভালো একজন ডেভেলপার হইতে পারবেন, এবং দিন দিন পরেই দেখবেন আপনাদের মধ্যে একটা ভাব চলে আসবে যে আমরা একজন ডেভেলপার, মানে আমরা প্রোগ্রামার, তাই না? তখন নিজেরাই দেখবেন একটা অন্যরকম একটা অনুভূতি, ফিলিং কাজ করবে, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা, এটা দেখালাম হিস্ট্রি অ্যাক্সেস। লগ ইন, এখানে যে লগ ইন সম্পর্কিত যে ইয়েগুলো থাকবে, লগ ইন পিএইচপিতে থাকবে, এগুলো কিছু আপনার ধরার দরকার নাই এগুলো, কারণ এটা ধরতে গেলে আপনাকে এগুলো বুঝতে হবে আগে, এই ভিতরের এই জিনিসগুলোর কোডিংগুলোর এক একটার কী কাজ, আপনি এগুলো না বুঝলে তো ধরে লাভ নাই। তো এখন এগুলো ধরবেন না, খামাকে দুই একটা জিনিস, মানে এই দুটো জিনিস ইয়ে করবেন আর কি। আমরা এখানে আসি, তো পাওয়ার লিঙ্কটা বুঝলাম, আমরা সেটিংটা আজকে বুঝলাম, স্ট্রাকচার দেখাইলাম, আর কি মানে আজকে কি আরো আগাবো? আজকে আগাবো, বলেন, আপনারা বললে আমি আর একটু আগাই, সমস্যা নেই। আচ্ছা, ছোটখাটো টপিক্সের মধ্যে আমি ড্যাশবোর্ডে আসি তাহলে। ড্যাশবোর্ডে আসলাম, এখানে আমি এই জিনিসগুলো আপনার দেখেছিলাম, এগুলো কি? আচ্ছা, এটা দেখাই, আজকে একটু আলোচনা করি, কিছু না, জাস্ট এখানে দেখেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, উই হ্যাভ অ্যাসেম্বলড, কি দেখছে, অ্যাসেম্বলড সাম লিঙ্ক টু গেট ইউ স্টার্ট। তারা বলতেছে আপনাকে, তারা হেল্প করতেছে আপনাকে, বলতেছে যে তুমি যে স্টার্ট করবা, তুমি প্রথমে কাস্টমাইজ ইউর সাইট, চেঞ্জ ইউর থিম কমপ্লিটলি, মানে তারা আপনাকে হেল্প করতেছে, মানে ওই ওয়েবসাইটটাকে মানে সামথিং মডিফাই করার জন্য, কাস্টমাইজ করার জন্য তারা আপনাকে হেল্প করতেছে, বলতেছে তুমি এখান থেকে স্টার্ট করো, তারপরে তুমি নেক্সট স্টেপে এখানে আসো, রাইট ইউর ফার্স্ট ব্লগ পোস্ট, তারপর তুমি অ্যাড অ্যান অ্যাবাউট পেজ, ভিউ ইউর সাইট, মানে তুমি এটা কমপ্লিট করো, তারপরে নেক্সট স্টেপে এগুলা করো, তারপরে মোর অ্যাকশন, তুমি এটার পরে এগুলা করো। তারা আমাকে ডিরেকশন দিয়ে দিচ্ছে আর কি, তো তার ডিরেকশন আমার মানার কোনো দরকার নাই, আমরা আমাদের ডিরেকশন মানবো, এগুলো আমরা সব শিখবো আস্তে আস্তে। তো ডিসমিস করে দিলে এই মেসেজটা পুরোটা চলে যাবে, হ্যাঁ, পুরোটা একটা মেসেজের মতো, মানে বক্সে তারা একটা ইয়ে করে দিছে আর কি, ডিসমিস দিলেই পুরোটা বক্সটা চলে যাবে আর কি। তো অ্যাট এ গ্লান্স, মানে এক নজরে আমার ওয়েবসাইটের হিস্টোরিগুলো আমি জানি এক নজরে, কি কি, একটা পোস্ট আছে আমার এখানে, একটা কমেন্ট আছে, একটা পেজ আছে, আমরা জানি এই পোস্টের নাম হচ্ছে হ্যালো, ওই যে হ্যালো ওয়ার্ডপ্রেস কি জানি নাম, হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড, আর একটা কমেন্ট করছে কি, ওয়ার্ডপ্রেস এত রানিং টু ইন্টিগ্রেটেড থিম সার্চিং, কমেন্টটা কে করছে, অ্যাক্টিভিটি পাবলিশ হ্যালো ওয়ার্ল্ড কমেন্টস, এই যে এই কমেন্ট করছে আর কি, মিস্টার ওয়ার্ডপ্রেসে কমেন্ট করছে।
তো এই কমেন্টটা এখানে পেজ একটা স্যাম্পল পেজ ওকে অ্যাট এ গ্লান্স। আর কুইক ড্রাফট মানে আপনার কাছে কিছু তাৎক্ষণিক কিছু ব্যাপার মনে আসলো, আপনার মনে করলেন যে একটা পোস্ট দেওয়া যায় গাছ নিয়ে বা গরু ছাগল নিয়ে একটা পোস্ট দিবেন আপনি, তার তাৎক্ষণিকভাবে মনে আসলো, তো তখন সেই পোস্টের টাইটেলটা এখানে লিখলেন আর সামথিং কিছু লিখে রাখলেন, লিখে ড্রাফট দিয়ে রাখলেন। ড্রাফটটা কি মানে ড্রাফট এক জিনিস, সেভ আরেক জিনিস বা পাবলিশ আরেক জিনিস। ড্রাফট দিয়ে রাখলে কি হবে, আপনি পরে এটাকে আপনি আবার মডিফাই করতে পারবেন, মানে পোস্ট হবে না, ড্রাফট আকারে থাকবে, সেভ হয়ে থাকবে, ঠিক আছে। এই আর কি ওয়ার্ডপ্রেস নিউজ, তো তারা ওয়ার্ডপ্রেস অনেক নিউজ দিতেছে যে মেনটেন্যান্স রিলিজ এই হ্যান ত্যান, তো এগুলো আমাদের দরকার নেই এগুলো জানার। স্ক্রিন অপশন এখানে দেখতেছেন একটা, এটাতে ক্লিক করেন, অ্যাট এ গ্লান্স, অ্যাক্টিভিটি, কুইক ড্রাফট, ওয়ার্ডপ্রেস নিউজ, ওয়েলকাম। এই জিনিসগুলো কি জানেন, এই জিনিসগুলো হচ্ছে এগুলা। এখন আমি যদি ওয়েলকামে ক্লিক করি এটা উঠে যাচ্ছে, আর ওয়েলকাম দেই এটা আসতেছে। তারপর আমি অ্যাট এ গ্লান্স, এই যে অ্যাট এ গ্লান্স এটা, তো আমি অ্যাট এ গ্লান্সে যদি ক্লিক করি অ্যাট এ গ্লান্সটা চলে যাচ্ছে, অ্যাট এ গ্লান্সে দিলে আবার এটা আসতেছে উপরে এগুলো আর কি। তো আমি যদি সবগুলোকে আনচেক করে দিই, হ্যাঁ আমি তো কিছুই নেই এখানে, তো এখানে দেখা যাচ্ছে যে এই সবগুলোই আমাদের থাক, ওকে। আপনি চাইলে আপনার এখান থেকে এগুলো সব উঠাই ফেলতে পারেন। আবার আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, যেমন এটাকে আপনি ড্রাগ করে এই পাশে নিয়ে আসেন, এটা অ্যাট এ গ্লান্স এই পাশে চলে আসলো। তারপর কুইক ড্রাফটটাকে আপনি এই পাশে নিয়ে আসেন, কুইক ড্রাফট এবার চলে আসলো, এই আর কি। এটা হচ্ছে এই ওটা ড্যাশবোর্ডটাই সবসময় এখানে আপডেটসে খেয়াল করবেন, আপডেটসে যাবেন, যেই জিনিস আপডেট চাইবে সাথে সাথে এটা আপডেট দিয়ে দেবেন। আপডেটের ব্যাপারে কোনো কিছু কার্পণ্য করবেন না। আমার আপডেট চাইতেছি কি প্লাগইনস, আপডেট থিম, একটা আপডেট আছে আমার, এটা হচ্ছে এই থিমটাকে আপডেট দিতে বলতেছে, তো এটা আমার এখন আপডেট দেওয়ার কোনো দরকার নেই, খাইলে কোনো কাম নেই আমার। তাদের এই থিম দিয়ে তো আমরা কিছু করবো না, তাই না, দরকার কি। তবে প্লাগইনস এবং আপনার যে থিম বা এখানে ওয়ার্ডপ্রেস যেটা থাকবে ওইগুলারে সবসময় আপডেট দিয়ে রাখবেন, ওকে। তো এই হচ্ছে অবস্থা। পোস্ট ক্লোজ করে দেব আজকে। আর পোস্টে ঢুকতে গেলে এখানে পোস্ট নিয়ে আলোচনা করলে আমার আধা ঘন্টা লাগবে, তো আজকে ক্লোজ করি এখানে, ওকে।